আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা যারা 2025 সালে এইচএসসি পরীক্ষা দিবা ব্যবসায় শিক্ষা শাখা থেকে, তোমাদের জন্য নিয়ে আসলাম অ্যাকাউন্টিং লার্নার্স ক্লাসরুমের পক্ষ থেকে হিসাব বিজ্ঞানের 2 মাস মেয়াদী একটি বিশেষ কোর্স, যেখানে আমরা হিসাব বিজ্ঞানের সকল খুঁটিনাটি আলোচনা করব। তো বন্ধুরা, এই 2 মাসের মধ্যে একটা ভালো প্রিপারেশন নিয়ে কিভাবে A+ পাওয়া যায় হিসাব বিজ্ঞান সাবজেক্টের ওপর, সেই বিষয়টি আমরা নিশ্চিত করব এই ক্লাসের মাধ্যমে। সেই সূত্র অনুসারে আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের তোমাদের সিলেবাস অনুযায়ী অংশীদারি ব্যবসা হিসাব, দ্বিতীয় অধ্যায় হচ্ছে অংশীদারি ব্যবসা হিসাব, সেটি আজকে আমরা দেখব। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে অংশীদারি ব্যবসায় থেকে যে অঙ্ক দুটি আসে সেটি হচ্ছে লাভ লোকসান আবন্টন বিবরণী এবং মূলধন হিসাব। মূলধন হিসাবটি আবার দুইভাবে হতে পারে, একটা চলতি মূলধন হিসাব এবং একটি হচ্ছে স্থায়ী মূলধন হিসাব। বন্ধুরা, যদি তোমাদেরকে স্থায়ী মূলধন হিসাব করতে বলে তাহলে অবশ্যই স্থায়ী মূলধনের সঙ্গে চলতি হিসাব তৈরি করতে হয়। তো সেই বিষয়গুলো আমরা পরবর্তীতে দেখব। আগে আমরা দেখব একটি অংশীদারি ব্যবসায়ের লাভ লোকসান আবন্টন বিবরণী কিভাবে তৈরি করে। তো লাভ লোকসান আবন্টন বিবরণী তৈরি করার জন্য অবশ্যই কোশ্চেনে দেওয়া থাকবে নিট লাভ দেওয়া থাকবে। এটা কোথা থেকে পাবো? কোম্পানির যে বিশদ আয় বিবরণী থাকবে, সেই বিশদ আয় বিবরণীর বিভিন্ন হিসাব নিকাশ করার পর প্রতিষ্ঠানের যে লাভ, সেই লাভটি বিশদ আয় বিবরণী থেকে নিয়ে আসতে হবে, অর্থাৎ নিট লাভ আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে। এরপর নিট লাভের সঙ্গে কিছু সমন্বয় থাকে যেগুলো হচ্ছে যোগ করতে হয়, আবার কিছু বিষয় থাকে যেগুলো বিয়োগ করতে হয়। তো আমরা এই নিট লাভের সঙ্গে কোন কোন বিষয়গুলো যোগ করব এবং কোন কোন বিষয়গুলো বাদ দেব সেগুলো আমরা দেখি। তো যোগ করতে হবে কি? যোগ হচ্ছে অসমন্বয়কৃত অসমন্বয়কৃত আয়সমূহ আমাদেরকে যোগ করতে হবে। এই অসমন্বয়কৃত আয়ের মধ্যে থাকে উত্তোলনের সুদ, যেটা বরাবরই প্রতিটি অঙ্কেই থাকবে। উত্তোলনের সুদ, এখন উত্তোলনের সুদ আমরা কিভাবে নির্ণয় করব বা কিভাবে দেওয়া থাকতে পারে? বন্ধুরা, যদি প্রশ্নপত্রে উত্তোলনের সুদ নির্ণয় করতে বলে এবং কোনো সময়সীমা দেওয়া না থাকে বা উত্তোলন কখন করা হয়েছে, কিভাবে করা হয়েছে, কোনো কিছু না থাকে, তাহলে আমরা উত্তোলনের ওপর আমরা ওই শতকরা হার যত পার্সেন্ট হারে সুদ ধরতে বলবে সেটা নির্ণয় করব, প্লাস অর্ধেক বছরের জন্য অর্থাৎ 6 মাসের জন্য সুদ নির্ণয় করব। সাপোজ যদি দেওয়া থাকে যে 10,000 টাকা উত্তোলন করেছে এবং উত্তোলনের ওপর 5% সুদ ধরতে হবে। কি বললাম? যদি 10,000 টাকা উত্তোলন করে এবং 5% হারে উত্তোলনের সুদ ধরতে হবে, তাহলে আমরা কিভাবে উত্তোলনের সুদ নির্ণয় করব? সেক্ষেত্রে উত্তোলনের সুদ আমরা নির্ণয় করব 10,000 গুণ 5% গুণ 6/12। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে যদি কোনো কিছু বলা না থাকে তাহলে আমরা অর্ধেক বছর অর্থাৎ 6 মাসের সুদ নির্ণয় করব। এরপর হচ্ছে যদি নির্দিষ্ট তারিখ দেওয়া থাকে তাহলে সেই তারিখ অনুসারে যত সময়ের জন্য উত্তোলনের সুদ ধার্য করতে বলবে সেই অনুযায়ী আমাদের করতে হবে। যেমন যদি বলে যে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে 10,000 টাকা উত্তোলন করা হয়েছিল এবং সেটি একটিমাত্র উত্তোলন, তাহলে কত মাসের জন্য সুদ ধার্য করতে হবে? 10,000 টাকার ওপর 11 মাসের সুদ ধার্য করতে হবে 5% হারে। এখন যদি বলা থাকে যে প্রতি মাসের প্রথমে, প্রতি মাসের মাঝামাঝি বা প্রতি মাসের শেষে উত্তোলন করে, এইরকম যদি বলা থাকে অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর পর কন্টিনিউয়াসলি উত্তোলন করতে থাকে, তাহলে সেক্ষেত্রে বিষয়টা হবে কি? এখানে একটা সূত্র মনে রাখতে হবে যে যদি প্রতি মাসের প্রথমে যদি উত্তোলন করে, তাহলে আমাকে সেই উত্তোলন নির্ণয় করবে কি? উত্তোলনের পরিমাণ মাসিক কত টাকা করে উত্তোলন করতেছে, ধরলাম আমরা 5,000 টাকা করে মাসিক উত্তোলন করবে এবং সেটি হচ্ছে প্রতি মাসের প্রথমেই। তাহলে উত্তোলনের সুদ যদি 5% হয়, 5% গুণ, এটা মনে রাখতে হবে যে প্রতি মাসের প্রথমে হলে অবশ্যই 6.5 দিয়ে গুণ করতে হবে।
এই 6.5 এটা তোমাদের মনে রাখতে হবে যে প্রতি মাসের প্রথমে হলে 6.5 দিয়ে গুণ করতে হবে। এবার যদি প্রতি মাসের হচ্ছে মাঝে হয়, মাঝে উত্তোলনটা করে, তাহলে আমাদেরকে কীভাবে নির্ণয় করতে হবে? 5000 গুণ 5% গুণ 6। তাহলে প্রতি মাসের মাঝে হলে 6 দিয়ে গুণ করব, প্রতি মাসের শেষে হলে শেষে যদি হয় তাহলে কত দিয়ে গুণ করতে হবে? গুণ 5.5। তাহলে কি বললাম? প্রতি মাসের প্রথমে হলে 6.5, প্রতি মাসের মাঝে হলে 6 এবং প্রতি মাসের শেষে হলে 5.5 দিয়ে গুণ করতে হবে। এটা হচ্ছে উত্তোলনের সুদ নির্ণয়ের পদ্ধতি। আরও একটি ক্রিটিক্যাল বিষয় আছে, যেটি হচ্ছে আমরা যদি যদি বলা থাকে যে প্রতি 2 মাস অন্তর অন্তর উত্তোলন করে অথবা প্রতি 3 মাস অন্তর অন্তর, তাহলে 2 মাস অন্তর যদি হয়, 2 মাস অন্তর যদি হয় তাহলে আমাকে এইভাবেই করতে হবে, 5000 গুণ 5% গুণ 2.5, অর্থাৎ 2.5 দিয়ে গুণ করতে হবে যদি 2 মাস অন্তর হয়। আবার 3 মাস অন্তর যদি হয় তাহলে সেমভাবে আগে লিখব 5000 গুণ 5% গুণ 1.5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই হচ্ছে তোমাদের উত্তোলনের সুদ নির্ণয়ের পদ্ধতি। এখন এর বাইরে আর অন্য কোনো প্রসেস নাই যেটা তোমাদের প্রশ্নে আসতে পারে। বন্ধুরা, এটা ছিল কি উত্তোলনের সুদ, যেটা কি করতে হয়? নিট লাভের সঙ্গে অসমন্বয়কৃত আয় হিসাবে যোগ করতে হয়। এরপর আরও কিছু আছে, যদি চলতি হিসাবে ডেবিট উদ্ধৃত বা চলতি হিসাবের ওপর সুদ ধার্য করতে বলে, সেক্ষেত্রে যদি তাহলে অবশ্যই সেই চলতি হিসাবে ডেবিট উদ্ধৃতের ওপর সুদ যত টাকা হবে সেটি অসমন্বয়কৃত আয় হিসাবে যোগ করে দিতে হবে। তাহলে এটা কি হচ্ছে? চলতি হিসাবে ডেবিট উদ্ধৃতের সুদ কি করতে হবে? এটা অসমন্বয়কৃত আয় হিসাবে যোগ করতে হবে। এর বাইরেও যদি থাকে কি অলিখিত পণ্য উত্তোলন, যদি কোনো অংশীদার অলিখিত পণ্য উত্তোলন করে এবং সেটা লিপিবদ্ধ হয়ে না থাকে, তাহলে সেটাকে কি করতে হবে? এখানে যোগ করে দিতে হবে। তাহলে অলিখিত পণ্য উত্তোলন। তাহলে যোগের দিকে মোটামুটি এই 3টি আইটেম থাকবে, যেগুলো হচ্ছে উত্তোলনের সুদ, চলতি হিসাবে ডেবিট উদ্ধৃতের সুদ এবং অলিখিত পণ্য উত্তোলন। আর অবশ্যই এখানে মনে রাখবে উত্তোলনের সুদটা আমরা কিভাবে নির্ণয় করলাম। এই প্রসেস কয়েকটা যদি তোমাদের মনে থাকে তাহলে অবশ্যই এখানে আর কোনো সমস্যা হবে না। বন্ধুরা, এরপরে আসি কোন কোন বিষয়গুলো বাদ দিতে হবে। এখন বাদ দেওয়ার যে বিষয়গুলো আছে, অর্থাৎ আমার নিট লাভের সঙ্গে অসমন্বয়কৃত আয়সমূহ যোগ করলাম, তারপর সেখান থেকে কোন কোন বিষয়গুলো বা কোন কোন আইটেমগুলো আমাকে বাদ দিতে হবে সেগুলো দেখি। তাহলে বাদ কি দেব? বাদ অসমন্বয়কৃত ব্যয়। অসমন্বয়কৃত ব্যয়সমূহ। অসমন্বয়কৃত ব্যয়ের মধ্যে কোন কোন বিষয়গুলো আসে? অসমন্বয়কৃত ব্যয়ের প্রথমেই থাকতেছে মূলধনের সুদ, যেটা মোটামুটি সকল অঙ্কে সকল প্রশ্নেই থেকে থাকে। তো মূলধনের সুদ, এই মূলধনের সুদ আমরা কিভাবে নির্ণয় করব? অংশীদারদের যতটুকু মূলধনের পরিমাণ আছে সেই মূলধনের উপর স্বাভাবিকভাবে 1 বছর জন্য মূলধনের সুদ ধার্য করতে হয়। যদি অংশীদারের মূলধনের পরিমাণ হয় 50,000, মূলধনের পরিমাণ কত? 50,000 এবং 10% হারে সুদ ধার্য করতে বলে, তাহলে কি করব? 10% হারে আমাকে সর্বমোট সুদ ধার্য করতে হবে, অর্থাৎ মূলধনের সুদ হবে 5,000 টাকা। তাহলে যদি অন্য কোনো কিছু না থাকে, অতিরিক্ত মূলধন আনয়ন না করে, তাহলে মূলধনের উপর যত % সুদ ধার্য করতে বলবে সেই তত % সুদ ধার্য করে দেব।
এরপর যদি বছরের মাঝামাঝি বা নির্দিষ্ট কোনো তারিখ দিয়ে বলে যে এত টাকা মূলধন আনয়ন করেছেন, অতিরিক্ত মূলধন নিয়ে এসেছেন, তাহলে সেই মূলধনের ওপরও সুদ ধার্য করতে হবে। তাহলে এখন এই অংশীদারি যদি পরবর্তীতে বছরের মাঝামাঝি বা ধরলাম এপ্রিলের 1 তারিখে, অর্থাৎ 1 এপ্রিল 10,000 টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করেছেন, কি বললাম, 1 এপ্রিল 10,000 টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করেছেন, তাহলে কি হবে, সেই 10,000 টাকার উপর 10% হারে সুদ চার্জ করব এবং সেটি কত সময়ের জন্য, 9 মাসের জন্য। কারণ 1 এপ্রিলে যেহেতু বিনিয়োগটা করেছে, সেই জন্য 1 এপ্রিল থেকে 31 ডিসেম্বর পর্যন্ত আমার 9 মাস সময়কাল। এই 9 মাসের জন্য আমাকে সুদ চার্জ করতে হবে। সেই পরিমাণটা হচ্ছে 750 টাকা। এখন তাহলে এই অংশীদারের টোটাল মূলধনের সুদ কত টাকা হচ্ছে, 50,000-এর উপর 10% 1 বছরের, যেটার পরিমাণ হচ্ছে 5,000 এবং 10,000 টাকা 9 মাসের জন্য যে বিনিয়োগ করেছে তার পরিমাণ হচ্ছে 7,500। তাহলে টোটাল তার মূলধনের সুদ হিসাবে সে কত টাকা পাবে, 5,750। এরপরে যে বিষয় সেটি হচ্ছে বেতন। তাহলে বেতনের বিষয়টা কি, যদি মাসিক হারে দেওয়া থাকে তাহলে মাস দিয়ে গুণ করব, যদি স্পেসিফিক বাৎসরিক দেওয়া থাকে তাহলে সেটাই নির্দিষ্ট হিসাবে বেতন ধরা হবে। এরপর কমিশন। কমিশনের ক্ষেত্রে মনে রাখতে হবে কৃষির ওপর কমিশন চার্জ করতে বলছে। যদি নির্দিষ্টভাবে বলা থাকে যে 500 টাকা কমিশন প্রদান করতে হবে, তাহলে সেটা নির্দিষ্ট, সেজন্য 500 টাকাই হবে। আর যদি বলে যে নিট লাভের ওপর বা সমন্বয় পরবর্তী নিট লাভের ওপর 5% কমিশন প্রদান করতে হবে, তাহলে সেই সমন্বয় এসে সবগুলো যোগ বিয়োগ করার পর যেটা অ্যামাউন্টটা আসবে, যে অঙ্কটা আসবে, তার উপর আমাকে কমিশন চার্জ করতে হবে। যদি নিট লাভ থাকে, অথবা যদি বলে যে নিট লাভের ওপর কমিশন প্রদান করতে হবে 5%, তাহলে আমার নিট লাভ যেটা আমার প্রথমে অর্থাৎ কোশ্চেনে দেওয়া থাকবে সেইটার ওপর আমাকে কমিশন চার্জ করতে হবে। এখন যেভাবে বলা থাকবে আমাকে অঙ্কটা কিভাবে করতে হবে, সেভাবেই অঙ্কটা করতে হবে। বোঝা গেছে বিষয়টা? এরপর ঋণের সুদ। ঋণের সুদের বিষয়টা কি, ঋণের সুদ হচ্ছে যদি কোশ্চেনের নির্দিষ্ট হারে ঋণের সুদের পরিমাণ বা হচ্ছে পার্সেন্টেজ দেওয়া থাকে যে 5%, 10% বা 12%, সেই অনুযায়ী আমাকে ঋণের সুদ নির্ণয় করতে হবে। যদি কোনো অংশীদার প্রতিষ্ঠানে ঋণ হিসাবে টাকা প্রদান করে এবং সেখানে সুদের কথা বলা না থাকে কত পার্সেন্ট সুদ ধার্য করতে হবে, তাহলে অবশ্যই আমাকে আইডল হিসাবে 6% সুদ ধার্য করতে হবে। কত পার্সেন্ট? 6%। আর যদি নির্দিষ্টভাবে বলা থাকে যে 10%, 7%, 8% বা 12%, যেরকম বলা থাকবে সেই অনুযায়ী আমাকে ঋণের সুদ ধার্য করতে হবে। এরপর এই যে বিষয়গুলো সমন্বয়ে যোগ করতে হচ্ছে এবং বিয়োগ করতে হচ্ছে, এই বিষয়গুলো নিট লাভের সঙ্গে যোগ বিয়োগ করার পর আমরা একটা কী পাবো, সমন্বয় পরবর্তী বা বন্টনযোগ্য মুনাফা পাবো, তাই না? তো বন্টনযোগ্য মুনাফা ধরলাম যে এখানে আমরা পাইছি 20,000 টাকা। এই 20,000 টাকা কি বন্টনযোগ্য মুনাফা। এখন যদি 3জন অংশীদার থাকে, ধরলাম এ, বি অ্যান্ড সি, এই 3জন হচ্ছে অংশীদার এবং তারা এই ব্যবসাটা পরিচালনা করেছে। এখন এই 3জন অংশীদারের মধ্যে আমাদের কী করতে হবে, এই মুনাফাটা ডিস্ট্রিবিউট করতে হবে। এখন কী হারে বন্টন করব সেটা অবশ্যই কোশ্চেনে দেওয়া থাকতে পারে, যে সাপোজ ধরলাম এরকমভাবে দেওয়া থাকবে যে 2, 3, 4 অনুপাত। এখন তাহলে আমাকে কীভাবে বন্টন করতে হবে, এ পাবে 2 অংশ, বি পাবে 3 অংশ এবং সি পাবে 4 অংশ। এই বন্টনটা আমি কীভাবে করব, এই টোটাল রেশিও অর্থাৎ এই অনুপাতের যোগফল কত, 3 2 5 আর 3 5 আর 4 9, অর্থাৎ হচ্ছে এ পাবে, আমি যখন এ নির্ণয় করব 20,000 গুণ কত, সে পাবে 2 অংশ। কতর 2 অংশ, 9-এর 2 অংশ পাবে এ। অর্থাৎ এইভাবে যোগটা অঙ্কটা আমাকে করতে হবে, হিসাবটা করতে হবে। তাহলে বি কত পাবে, 20,000 গুণ 3/9 এভাবে। সি কত পাবে, তাহলে 20,000 গুণ 4/9। তো এইভাবে আমাকে কি করতে হবে, মুনাফা বন্টন করে দিতে হবে।
আর যদি মুনাফা বন্টনের কোনো কথাই বলা না থাকে বা কিভাবে মুনাফা বন্টন করতে হবে, তাহলে আমাকে সমহারে মুনাফা বন্টন করতে হবে। অর্থাৎ যত টাকা বন্টনযোগ্য মুনাফা পাবো তাকে আমি তো 3 জন যেহেতু এখানে অংশীদার, তাহলে 3 দিয়ে ভাগ করে যত টাকা করে হয় সবাইকে সমানভাবে বন্টন করে দেব। এছাড়াও আরও একটা বিষয় থাকে যে বলে যে মূলধন অনুযায়ী তাদের যত টাকা করে মূলধন আছে সেই মূলধনের অনুপাত অনুযায়ী মুনাফা বন্টন করতে হবে। তাহলে কি করতে হবে, তাদের মূলধনের পরিমাণ যেটা আছে সেইখান থেকে আমাকে মূলধনের অনুপাত বের করে নিতে হবে। যদি তারা মূলধন বিনিয়োগ করে এ বিনিয়োগ করছে 20,000, বি বিনিয়োগ করছে 30,000 এবং সি বিনিয়োগ করছে 35,000, তাহলে আমাদের রেশিওটা কত আসতেছে দেখি, 2 অথবা যদি পূর্ণ সংখ্যায় ধরি 20:30:35, তাই না? এইভাবে আমাকে অনুপাতটা ছোটো করে বের করে নেব এবং তারপর আমি এই স্বাভাবিকভাবে অর্থাৎ এই নিয়মে অঙ্কটা অর্থাৎ তাদের হিসাবগুলো বের করব, তাদের মুনাফার কত পরিমাণ হবে সেটা বের করব। তাহলে এখানে থাকতেছে 3টা বিষয়। একটা হচ্ছে স্বাভাবিকভাবে রেশিও বা অনুপাত দেওয়া থাকবে, সেই অনুযায়ী অঙ্ক করব। আর একটা হচ্ছে মূলধনের অনুযায়ী হিসাব করতে বলতে পারে যে তাদের মূলধন যত টাকা আছে সেই অনুযায়ী মুনাফা বন্টন করতে হবে। সরবরাহকৃত মূলধনের পরিমাণের উপর ভিত্তি করে আমাকে মুনাফা বন্টন করতে হবে। এরপর আরেকটা বিষয় হচ্ছে যে যদি কোনো কিছু বলা না থাকে তাহলে সমহারে মুনাফা বন্টন করতে হবে। এরপরে আরেকটি বিষয় থাকে যে নিশ্চয়তা। নিশ্চয়তার বিষয়টা কি? নিশ্চয় তোমরা বুঝতেছো যে নিশ্চয়তা হচ্ছে যদি কোনো অংশীদারকে একক বা যৌথভাবে কোনো অংশীদার নিশ্চয়তা এই মর্মের নিশ্চয়তা প্রদান করে যে বছর শেষে তোমার বন্টনযোগ্য মুনাফার পরিমাণ একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, ধরলাম যে 5,000 টাকার কম হবে না। এখানে ধরি সিকে নিশ্চয়তা দিয়েছে যে বছর শেষে তার বন্টনযোগ্য মুনাফার পরিমাণ 8,000 টাকার কম হবে না। কত? 8,000 টাকার কম হবে না। এখন আমাকে এখানে দেখতে হবে কি বলছি আগে, নিশ্চয়তা। সিকে নিশ্চয়তা দিয়েছে যে সি এর বছর শেষে বন্টনযোগ্য মুনাফার অংশ কত কম হবে না? 8,000 টাকার কম হবে না। এখন আমাকে এখানে দেখতে হবে যে সি এর বন্টনযোগ্য মুনাফা বা মুনাফার পরিমাণ কত হচ্ছে। এখন যদি আমরা এটা দেখি তাহলে এর বন্টনযোগ্য মুনাফার পরিমাণ হচ্ছে 8,889। আচ্ছা, এখন তোমরা দেখো এখানে তার নিশ্চয়তা ছিল 8,000-এর কম হবে না, এখানে কি মুনাফার পরিমাণ কত হয়েছে? 8,889। অবশ্যই সেটা 8,000-এর চেয়ে বেশি। তাহলে এই নিশ্চয়তাটি কোনো কার্যকারিতা থাকবে না। এখন যেহেতু নিশ্চয়তার কোনো কার্যকারিতা নাই, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, স্বাভাবিকভাবেই অঙ্কটা করতে হবে। অর্থাৎ তার মুনাফার পরিমাণ এটাই থাকবে, এদেরও স্বাভাবিকভাবে সেই পরিমাণ থাকবে। এখন যদি এখানে বলা থাকতো যে সি এর মুনাফার পরিমাণ 8,000 না, এখানে যদি বলা থাকতো 10,000 টাকার কম হবে না। কত বললাম? 10,000 টাকার কম হবে না। এখন এ কাকে নিশ্চয়তা দিছে? সিকে নিশ্চয়তা দিছে তার মুনাফার পরিমাণ 10,000-এর কম হবে না। সেক্ষেত্রে এখন তার যদি মুনাফার পরিমাণ হয় কত? 8,889 টাকা। এখন বাকি অংশ সে কীভাবে পাবে? তাকে তো নিশ্চয়তা দিয়েছে তার মুনাফা হবে 10,000 টাকা সর্বনিম্ন, তাহলে বাকি অংশ এ তাকে প্রদান করবে। তাহলে এই হিসাবটা কিভাবে করব? সি এর এই পরিমাণটা নিয়ে আসলাম, তারপর এ থেকে প্রাপ্ত। তাহলে এটা কিভাবে লিখব? এ এর থেকে প্রাপ্ত। এখন বাকি কত টাকা থাকতেছে? তাহলে এ এর থেকে প্রাপ্ত কত টাকা হবে? 1,111 টাকা। এই অংশটা অর্থাৎ 10,000 পুরাইতে যত টাকা লাগবে সেই পরিমাণটা এর থেকে নিয়ে আসতে হবে। কোথা থেকে? এর হচ্ছে মূলধনের বন্টনকৃত মূলধনের পরিমাণ থেকে। এর বন্টনকৃত মূলধন যত টাকা হবে সেখান থেকে আবার কি করতে হবে? সিকে প্রাপ্ত নাম দিয়ে আমাকে মাইনাস করে দিতে হবে। বোঝা গেছে? এইভাবে আমাকে মুনাফা বন্টন করতে হবে। এখানে আমি বললাম নিশ্চয়তা অনুযায়ী হচ্ছে মুনাফা বন্টন, আবার স্বাভাবিক নিয়মে স্বাভাবিকভাবে যে 3ভাবে মুনাফা বন্টন হয়ে থাকে সে বিষয়টাও বলছি। তাহলে এইভাবে আমাকে অংশীদারি ব্যবসায় হিসাবের লাভ লোকসান আবন্টন বিবরণী করতে হয়। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা একটু অংশীদারি ব্যবসায়ের
লাভ লোকসান আবন্টন বিবরণী স্বাভাবিকভাবে অর্থাৎ ছকের বাইরে বেসিকভাবে আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা একটি অংশীদারি ব্যবসায়ের লাভ লোকসান আবন্টন বিবরণী তৈরি করব এবং সেটির আরও যদি অতিরিক্ত কোনো সমস্যা থাকে সেই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর এই ক্লাসটি দেখার পর তোমাদের যদি কোনো সমস্যা হয়, তাহলে বোঝার কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করবা। পরবর্তী ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের ওপর তৃতীয় ভিডিওতে থাকবে, অর্থাৎ এটাই হবে চূড়ান্ত ভিডিও। এই দুইটি বিষয়ে যদি কোনো অতিরিক্ত সমস্যা হয় কমেন্ট করবা, সেগুলো নিয়ে আলোচনা করব। প্লাস মূলধন হিসাব এবং চলতি হিসাব নিয়ে আলোচনা করব। মূলধন হিসাবে কিভাবে তৈরি করব এবং কোন কোন বিষয়গুলো থাকবে, চলতি হিসাব কিভাবে তৈরি করব এবং কোন কোন বিষয়গুলো থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, এবং ভিডিওটি যদি তোমার মনে হয় যে তোমাদের এর ভিডিওর দ্বারা তোমার বন্ধুরাও উপকৃত হতে পারে, তাহলে অবশ্যই তাদেরকে শেয়ার করে দিতে ভুলবা না। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ বন্ধুরা।